নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকের এই ভিডিওটার মধ্য দিয়ে 2022 স্টেট উত্তীর্ণদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট থাকবে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যে প্রশ্নগুলো আমাকে জিজ্ঞাসা করেছো তাদের মধ্য থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? তো প্রথমে যে বিষয়টা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে 2022 যে মামলাটি, অর্থাৎ যে মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে পেন্ডিং অবস্থায় রয়েছে, সৌমেন পাল ভার্সাস শ্রাবণী নায়কের যে কেসটা, যেই মামলাটির কারণে 2022-এর যে নিয়োগ প্রক্রিয়াটা স্টে পড়েছিল, তো সেই মামলাটির কারণে কি সত্যি নতুন নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে? তো এটা সবার মনের মধ্যে প্রশ্ন। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো 2022 স্টেট পাসদের পক্ষ থেকে যখনই নতুন নিয়োগের দাবিতে আমাদের পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয়ের কাছে যাওয়া হয়েছে, ঠিক ততবারই কিন্তু তিনি একটা কথা বলেছেন, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি না আসার পেছনে কিন্তু একমাত্র এই 2022 মামলাই দায়ী। তো এই 2022 মামলার কারণেই কিন্তু নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটা আসছে না। তো তার পরবর্তীতে আবারও যখন গৌতম বাবুকে জিজ্ঞাসা করা হয় তখন বলে আমি নতুন নিয়োগ দিয়ে দিলাম, যদি সেই নিয়োগের উপর স্টে পড়ে যায় তখন আমি কি করব? তো এটা কি আদবে সত্য? এটা কিন্তু কোনোভাবেই সত্য নয়। তোমরা প্রত্যেকেই ভালোভাবে জানো, যখন 2022-এর নিয়োগ প্রক্রিয়াটা হয়েছিল ঠিক তখনই কিন্তু আমরা দেখেছিলাম যে প্রায় 4 থেকে 5টা কিন্তু মামলা ছিল। 2022-এর যে কথাটা বলছে যে 2022-এর যে নিয়োগ প্রক্রিয়াটা আটকে গিয়েছিল, সেটা আটকানোর মূল কারণটা হচ্ছে কি, যে সেই নিয়োগের জন্যই কিন্তু মামলাটা করা হয়েছিল, ঠিক আছে? মানে 2022-এর যে নিয়োগ প্রক্রিয়াটা চলছিল সেই নিয়োগের উপরেই কিন্তু মামলাটা করা হয়েছিল, অন্য নিয়োগের উপর কিন্তু মামলা করা হয়নি, ঠিক আছে? মানে 2022-এর যে নিয়োগ প্রক্রিয়া সেখানে 2022-রা অংশগ্রহণ করতে পারবে কি না সেটা নিয়ে মামলা হয়েছিল, তার জন্যই কিন্তু স্টে পড়েছিল। 2024 অর্থাৎ এখন 2024-এ যদি নিয়োগ প্রক্রিয়া শুরু হয় সেক্ষেত্রে কিন্তু গত নিয়োগের উপর যে মামলাটি ছিল সেটা কিন্তু কোনো প্রভাব ফেলবে না। তোমরা প্রত্যেকেই জানো গত নিয়োগের উপরে কিন্তু অনেকগুলো মামলা ছিল, ঠিক আছে? যেমন হচ্ছে ম্যাট 1594 মামলা, তারপরে হচ্ছে 3929 মামলা, আরও বিভিন্ন অ্যাডিশনাল প্যানেল মামলা। তো প্রত্যেকটা মামলার কোনো প্রভাব কিন্তু পড়েনি 2022 মামলাটির যে প্রভাবটা সেটা পড়েছিল কেবলমাত্র, তোমরা প্রত্যেকেই জানো। তাহলে এটা অজুহাত নাকি কি তোমরা আশা করি প্রত্যেকেই বুঝতে পারছো। পর্ষদ সভাপতি কিন্তু চাইছে 2022 যে মামলাটি সেই মামলাটিকে টেনে টেনে নিয়ে গিয়ে কিন্তু 2022 স্টেট পাস এবং 2023 স্টেট পাস এদের কিন্তু একসঙ্গে নিয়োগটা দেবে। 2024-এ যখন টেট পরীক্ষার অ্যানাউন্সমেন্ট হবে, টেট পরীক্ষার জন্য ডেট দেওয়া হবে, ঠিক তখনই কিন্তু একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আসবে, এরকমটাই কিন্তু আমার মনে হচ্ছে। কেননা 2022-এর যে নিয়োগ প্রক্রিয়া ঠিক এরকমটাই কিন্তু হয়েছিল, টেট পরীক্ষা এবং নিয়োগের বিজ্ঞপ্তি দুটো কিন্তু একসঙ্গে দিয়েছিল। তো 2024-এও কিন্তু ঠিক এরকমটা করতে পারে বলেই কিন্তু মোটামুটি ধারণা, ঠিক আছে? তো মোটামুটি 2023 এবং 2022 একত্রেই কিন্তু পরীক্ষাটা দেবে, কেননা আগামী জুন মাসেই কিন্তু রেজাল্ট আসতে চলেছে 2023-দের, ঠিক আছে? আগামী জুন মাসেই কিন্তু রেজাল্ট আসছে 2023 স্টেট যারা পরীক্ষা দিয়েছে তাদের। তো বুঝতেই পারছো। তো এবার দেখো 2022 যে মামলাটি, সেই মামলাটির শুনানি কবে? তো এই মামলাটির শুনানি কিন্তু বেশ কিছুটা পিছিয়ে গেছে, ঠিক আছে? আগস্ট মাস নাগাদ কিন্তু এই মামলাটির শুনানি হবে। তো এখানে কাদের পাল্লা ভারী যদি বলা হয় তাহলে বলতে হয় কিন্তু প্রত্যেকটা শুনানি কিন্তু আলাদা আলাদা যে পার্টি রয়েছে তাদের পক্ষে যাচ্ছে, অর্থাৎ কখনো কখনো 2022-দের পক্ষে যাচ্ছে, কখনো কখনো 2017-র যে আনঅ্যাবজর্ব ক্যান্ডিডেট রয়েছে তাদের পক্ষে যাচ্ছে। একবার শুনানি হয়েছিল তখন বলছিল যে 2022-রা হেরে যাবে, ঠিক এরকমটাই কিন্তু শুনানিটা হয়েছিল। পরবর্তীতে যখন এই মামলাটির শুনানি হয় ঠিক এর উল্টো হয়ে গেল, মানে 2022-রা কিন্তু জিতে যাবে এরকমটাই কিন্তু মনে হচ্ছে। তো আদবে আলটিমেট কি হবে সেটা কিন্তু কোনোভাবেই কিন্তু বলা যাচ্ছে না, ঠিক আছে? মানে ফাইনাল কি আসবে সেটা কিন্তু কোনোভাবেই বলা যাচ্ছে না। তো এর জন্য অপেক্ষা করতে হবে আগামী দিনে যে শুনানি হতে চলেছে আগস্ট মাস নাগাদ, তো সেই আগস্ট মাসে কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে, ঠিক আছে? তো এর পরবর্তী যে বিষয়টা রয়েছে দেখো, 82 পাওয়া ক্যান্ডিডেটরা কি বাদ পড়তে চলেছে? তো এই বিষয়টা কেন বলছি, কেননা তোমরা প্রত্যেকেই হয়তো গতকাল একটা নিউজ দেখেছো যে সমস্ত ক্যান্ডিডেটদের ওবিসি সার্টিফিকেট 2010 সালের পরবর্তীতে তৈরি করা হয়েছে তাদের কিন্তু ওবিসি সার্টিফিকেটটা বাতিল করে দিয়েছে আমাদের কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তো এবারে যে সমস্ত ক্যান্ডিডেটরা ওবিসি সার্টিফিকেট নিয়ে পাস করেছে 82 পেয়ে, অর্থাৎ তোমরা প্রত্যেকেই জানো ছাড় থাকে আমাদের, ঠিক আছে? মানে এই যে সব রিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য ওবিসি, এসসি, এসটি, তো তারা ঠিক আছে, কিন্তু ওবিসিতে যারা রয়েছে, যারা 2010 সালের পরবর্তীতে সার্টিফিকেট তৈরি করেছে, তাহলে কি তারা বাদ পড়ে যাবে? যারা 90-এর কম পেয়েছে তারা কি তাহলে বাদ পড়ে যাবে? না বন্ধুরা, এরকমটাই কিন্তু নয়, ঠিক আছে? আর যারা ভয় পাচ্ছ, ভয়ের কিচ্ছু নেই। এখানে কেবলমাত্র যারা পরবর্তীতে
মানে চান্স পাবে বা পরবর্তীতে যখন পরীক্ষা দেবে সেক্ষেত্রে কিন্তু লাগু হবে, যেটা হয়ে গেছে সেটার উপর কিন্তু কোনো প্রভাব পড়বে না। এটুকু মোটামুটি আমাদের কাছে আপডেট রয়েছে। আর এই মামলাটি কিন্তু সুপ্রিম কোর্টে যাবে, বহু দূর গড়াবে কিন্তু এই মামলাটি, এত তাড়াতাড়ি এর নিষ্পত্তি ঘটবে না, ঠিক আছে। মানে তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, যারা 82 পেয়ে পাস করেছো, অর্থাৎ যারা 90 কম পেয়ে যারা পাস করেছো, ওবিসি ক্যাটাগরিতে যারা রয়েছো, তোমাদের ভয় পাওয়ার কোনো কিছুই নেই। তো এটা কিন্তু হবে না, ঠিক আছে, তোমরা কিন্তু বাদ পড়বে না। একবার যেহেতু হয়ে গেছে, এরকমটা হয়েছে যে যারা চাকরি পেয়ে গেছে বা যারা চাকরিরত অবস্থায় মানে যারা চাকরিটা পাওয়ার দোরগোড়ায় রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা লাগু হবে না, ঠিক আছে। তো তোমাদের ক্ষেত্রেও কিন্তু এটা লাগু হবে না, এটুকু তোমরা ভরসা রাখতে পারো। তো পরবর্তী যে বিষয়টা রয়েছে, দেখো 2024-এর নিয়োগে কি একাডেমিক পরিবর্তন হবে? না বন্ধুরা, একাডেমিক কিন্তু কোনো পরিবর্তন হবে না। অনেকেই কিন্তু এই প্রশ্নটা করেছে যে একাডেমিক পরিবর্তন হবে কিনা, কেমন একাডেমিক হতে পারে। কোনো পরিবর্তন হবে না। মৈত্র কমিটি যে গঠন করা হয়েছিল একাডেমিক পরিবর্তনের বিষয়ে, আমাদের যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি প্রত্যাবর্তন করার সঙ্গে সঙ্গে কিন্তু মৈত্র কমিটিটাও প্রায় শেষের পথে। তো এই একাডেমিক পরিবর্তন নিয়ে কিন্তু আর কোনো খবর আমাদের সামনে আসছে না। তো একাডেমিকটা কিন্তু পরিবর্তন ধোঁয়াশাই থেকে গেল, ঠিক আছে। একাডেমিক পরিবর্তন কিন্তু হচ্ছে না, টেটের ওয়েটেজ কিন্তু বৃদ্ধি পাচ্ছে না, ঠিক আছে। যেরকমটাই ছিল সেরকমটাই থাকবে। মাধ্যমিকে 5, তারপর হচ্ছে এইচএসে 10, তারপরে হচ্ছে ডিএলএড জন্য 15 থাকছে, টেটের জন্য থাকছে 5, ইন্টারভিউ আর অ্যাপটিটিউড টেস্ট তার জন্য থাকছে 10, আর এক্সট্রা কারিকুলাম সেটার জন্য থাকছে 5, ঠিক আছে। তো এরকমভাবেই কিন্তু ডিভিশন থাকবে, আশা করি বলতে পারলাম। তো মোটামুটি একাডেমিক কিন্তু পরিবর্তন হচ্ছে না, এইটুকুই। তো এর পরবর্তীতে যে বিষয়টা রয়েছে যে প্রাইমারি ইন্টারভিউ কবে নাগাদ, যেটা আমি তোমাদেরকে বললাম। কেউ কেউ বলছিল যে ভোটের পরে ইন্টারভিউ নোটিফিকেশান দেবে। তো এটা কিন্তু আমাদের শিক্ষামন্ত্রী বলেছে যে ভোটের পরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আসবে। তো এটা কতটা সত্য বলতে পারছি না ঠিকই, কিন্তু 2024-এর যখন টেট পরীক্ষার নোটিশ দেবে, আমার যতদূর ধারণা সেই সময় কিন্তু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দিতে পারে, ঠিক আছে। তো এবারে কি করণীয় 2022 টেট পাসদের জন্য? তো 2022 টেট পাসদের জন্য বলবো আগামী দিনে যে আন্দোলনগুলো হবে সেই আন্দোলনগুলোতে ঝাঁপিয়ে পড়া। তার পরবর্তীতে বিভিন্ন যে কেসগুলো রয়েছে সেই কেসগুলোতে যাতে এগিয়ে যাওয়া যায় তার জন্য ফান্ডিং করা। তার সঙ্গে সঙ্গে ইন্টারভিউর জন্য কিন্তু প্রস্তুতি নেওয়া, কেননা কখন ইন্টারভিউর নোটিফিকেশান দেবে কেউ কিন্তু বলতে পারবে না, ঠিক আছে। ইন্টারভিউর নোটিফিকেশান দেওয়ার 10-15 দিনের মাথায় কিন্তু ইন্টারভিউটা শুরু হয়ে যাবে, তখন প্রস্তুতিটি নিতে পারবে না, ঠিক আছে। তার জন্য একটু একটু করে প্রস্তুতি নেওয়াটা অত্যন্ত জরুরি। তো প্রস্তুতির জন্য তোমরা ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যে বইগুলো রয়েছে সেই বইগুলো পড়তে পারো, না হলে তোমাদের যে আদার্স যে বইগুলো যেমন হচ্ছে 9-10 বইগুলো সেগুলো তোমরা পড়তে পারো। তোমার যে বই ছিল অর্থাৎ সাবজেক্ট যেটা ছিল গ্র্যাজুয়েশনে, সেই সাবজেক্টটা তোমাদেরকে অবশ্যই ভালোভাবে পড়ে যেতে হবে। 9-10-এর বিশেষ করে যারা যদি ভূগোল নিয়ে তোমরা পড়ে থাকো তাহলে সেই ভূগোলটা মোটামুটি 9-10-এর ভূগোল মোটামুটি ভালো করে তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। তো যদি ভাবো যে এই সমস্ত এতগুলো কোথায় পাবো, তো কোনো চিন্তা নেই, আমার কাছে একটা পিডিএফ রয়েছে যেটা আমি গত ইন্টারভিউতে যে সমস্ত ক্যান্ডিডেটরা অংশগ্রহণ করেছিল তাদেরকে যে প্রশ্নগুলি করা হয়েছিল সেই প্রশ্নগুলিকে উত্তর দিয়ে কিন্তু এই পিডিএফটা রেডি করেছি। তো এই পিডিএফটার মধ্যে প্রায় 3000 মতো কোশ্চেন রয়েছে এবং পরবর্তীতে আরও প্রশ্ন উত্তর কিন্তু তোমরা পাবে, নতুন করে আরও প্রশ্ন উত্তর দেওয়া হবে। তো এই পিডিএফটা যদি তোমরা পারচেস করতে চাও, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা যোগাযোগ করো, মূল্যটা মাত্র 399 টাকা। তো অবশ্যই তোমরা পারচেস করে নিয়ে কিন্তু পড়াটা শুরু করে দাও। এখান থেকে তোমরা সিচুয়েশনাল বেস কোশ্চেন প্রচুর রয়েছে, পেয়ে যাবে। প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ প্রশ্নও পেয়ে যাবে। ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত সমস্ত সাবজেক্টের প্রশ্নও কিন্তু তোমরা এই পিডিএফটা থেকে পেয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা এই পিডিএফটা পারচেস করে নিয়ে কিন্তু পড়াটা শুরু করে দিতে পারো। এই পিডিএফটার মূল্য মাত্র 399 টাকা। তো সমস্ত কিছু কিন্তু এখান থেকে পেয়ে যাবে। তাছাড়া তোমাদের মন পছন্দ ডেমো কিন্তু করিয়ে দেওয়া হবে, যখন নোটিফিকেশান আসবে তোমরা যেটা বলবে সেরকমভাবে ডেমো করিয়ে দেওয়া হবে। ডেমো থেকে কেমন প্রশ্ন করতে পারে সমস্ত কিছু আলোচনা করে দেওয়া হবে। তার সঙ্গে সঙ্গে তোমরা যদি চাও মক ইন্টারভিউ দিতে তারও ব্যবস্থা রয়েছে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও করতে পারো, তোমাদেরকে সেই প্রশ্নের উত্তরও দেওয়া হবে, ঠিক আছে। তো সমস্ত কিছু কিন্তু প্যাকেজ মাত্র 399 টাকাতে। অবশ্যই তোমরা পারচেস করে নিয়ে পড়াটা শুরু করে দাও। আর আগামী দিনে যাতে তোমাদের ইন্টারভিউটা ভালো হয় সেই জন্য অবশ্যই কিন্তু আজ থেকে তোমাদের প্রস্তুতিটা নেওয়াটা অত্যন্ত জরুরি, প্রস্তুতিটা নেওয়াটা শুরু করে দাও, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মাঝখানে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, জয় হিন্দ, বাই। আর বলবো ভিডিওটা অবশ্যই পারচেস করে নাও।